আত্মগোপনে থেকে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। এবং এখানে যেটা বলা দরকার, জনশিক্ষা সমিতির শুরুর দিন থেকে তার সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন তৎকালীন কমিউনিস্ট নেতা বীরেন দত্ত। তখন কমিউনিস্ট পার্টিটা কি ত্রিপুরায়? ত্রিপুরা আলাদা করে কোনো কমিউনিস্ট পার্টি নাই। 40 সাল থেকে বীরেন দত্ত কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, কিন্তু এটা হচ্ছে কুমিল্লার ইউনিট, অবিভক্ত ভারত। তাতে ত্রিপুরার কয়েকজন সদস্য ছিলেন, তার মধ্যে বীরেন দত্ত অন্যতম। আমরা কিছুদিন আগে যার জন্ম শতবর্ষ পালন করলাম, বৈদ্যনাথ মজুমদার, তৎকালীন উত্তর ত্রিপুরা একজন। এরকম পরবর্তী সময় অঘোর দেব বর্মন, যিনি পরবর্তী সময় সিপিআই এর সাথে যুক্ত হয়েছিলেন, এবং শ্রীযুত সেন, তিনি প্রত্যক্ষভাবে একটা সময়ে কমিউনিস্ট পার্টির কাজ খোলাখুলি করবার মতো অবস্থায় ছিল না, প্রশাসনিক দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেখান থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি আবার কমিউনিস্ট পার্টির পতাকা প্রকাশ্যে কাঁধে নিয়ে কমিউনিস্ট পার্টিকে সংগঠিত করার চেষ্টা করেছেন, অবশ্যই ভারতের কমিউনিস্ট পার্টি। কাজে এরকম অল্প কিছু লোক সেই ইউনিটি ছিলেন। কিন্তু সেই সময়ে বীরেন দত্ত কমিউনিস্ট পার্টির যে ভাবনা, চিন্তা, চেতনা, তাতে উদ্বুদ্ধ থেকেই এই জনশিক্ষা আন্দোলনের সাথে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত করেছিলেন। আপনারা শুনছিলেন আক্রমণ কে করল? রাজ অন্দর থেকে। তাদের কিন্তু বিকল্প শিক্ষার আন্দোলন, দারিদ্র্য দূরীকরণের স্লোগান, এরকম কোন স্লোগান ছিল অন্তত কাগজপত্র নাড়াচাড়া করে যে ত্রিপুর সংঘ যে তৈরি হলো, তার বক্তব্যটা কি, এটা কিন্তু উদ্ধার করা যায়নি। আমি অন্তত জানি না, এটা আমার দুর্বলতা হতে পারে। কিন্তু জনশিক্ষা সমিতি সুধন্যদেব বর্মা সভাপতি হওয়ার পর তার প্রথম যে আবেদনপত্র, সেটা আমি দেখেছি। রাজন্য শাসনমুক্ত ত্রিপুরার স্লোগান তারা দেননি। নিরক্ষরতা দূর করতে চাই, শিক্ষার আলোয় ত্রিপুরার মানুষকে আমরা উদ্ভাসিত করতে চাই, দারিদ্র্যের কষাঘাত থেকে ত্রিপুরার মানুষকে আমরা মুক্ত করতে চাই, এটাই তো ছিল স্লোগান। এবং এটাও পরিষ্কার হওয়া দরকার, পরিচ্ছন্নভাবে আমাদের চেতনায় থাকা দরকার, জনশিক্ষা সমিতি শুধু ট্রাইবেলদের মধ্যে শিক্ষার প্রসার করার জন্য এই জনশিক্ষা সমিতির পত্তন করেছিলেন ঘটনা তা না। ট্রাইবেল, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে গোটা ত্রিপুরা। কারণ অনুপজাতি অংশের মধ্যে শিক্ষার রাজন্য শাসনে খুব প্রসার ঘটেছিল ঘটনা তা না, সীমাবদ্ধ। কাজে এই যে মানে উদার যে দৃষ্টিভঙ্গি, উন্নত যে চেতনা, এই শুরুর দিন থেকে, প্রথম যাত্রা থেকেই তাদের এই আবেদনের মধ্যে দিয়ে এটা পরিষ্কার ছিল। রাজন্য শাসন বুঝতে পেরেছিল, মহারাজ বুঝতে পেরেছিলেন, নিরক্ষরতা দূরীকরণ, তাহলে নিরক্ষরতার জন্য দায়ী কে? এটা যখন বলতে যাবে, স্বাভাবিক কারণে রাজন্য শাসন সম্পর্কে বলতে হবে। তারাই দাবি করছেন 1300 বছর, যদিও 1300 বছরের ইতিহাস কেউ বের করতে পারেননি, আমাদেরও জানা নাই। 400-500 বছরের ইতিহাস মোটামুটি জানা যায়। রাজারা ওই সময় সময় কমিটি তৈরি করে ইতিহাস লিখেছেন। ইতিহাস মানে রাজার গুণকীর্তন। তারাই 1300 বছর যদি আমরা বাদও দিই, 500 বছর তো তারা ছিলেন। সর্বশেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তাকে তো বিচ্ছিন্ন করে দায়ী করলে চলবে না। তাহলে নিরক্ষরতার জন্য দায়ী কে, কাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করার জন্য জনশিক্ষা সমিতি তৈরি হলো, তাদের বিরুদ্ধে যাবে। দারিদ্রতা, তোমরাই শাসক। রাজার কথায় সূর্য হেলে, চাঁদ হেলে পূবটা পশ্চিম হয়, পশ্চিমটা পূব হয়, উত্তর দক্ষিণ হয়, দক্ষিণ উত্তর হয়। তবে দারিদ্রতা কেন? এবং
যাদের জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, ট্যাক্সও তো তাদের দিতে হয়। বছরে একবার রাজবাড়িতে এনে একদিনের জন্য ভালো খাবার দিলেই কি প্রজারঞ্জন হলো? এগুলো ইতিহাস পড়তে গিয়ে দেখেছি আমরা। কাজে রাজা বুঝতে পেরেছিলেন এই যে দুটো স্লোগান, এ তো মুখ্যম স্লোগান, এ তো মহা অস্ত্র, এ তো আমার বিরুদ্ধে যাবে, কাজে এদেরকে কোনো মতেই তো এগুতে দেওয়া যায় না। এই কারণেই এই ত্রিপুর সংঘ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন এবং যারা আমাত্য অনুগত তাদেরকে জোর করে জনশিক্ষা সমিতি আলাদা করে তাদের ডাকেনি। তারা উদ্যোগী হয়ে এই যে সম্মেলন ত্রিপুর সংঘ তৈরি করবার জন্য মহারাজার তরফ থেকে নেওয়া হয়েছিল তাতে তারাও যুক্ত হলেন। তারা যখন বুঝতে পারলেন, যারা জমা হয়েছিলেন তাদের কাছে গিয়ে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। মহারাজ যদি কোনো সংগঠন তৈরি করে, আমরা তো তার বিরুদ্ধে না। যদি সত্যি সত্যি শিক্ষার প্রসার ঘটাতে চান, দারিদ্রতা দূর করতে চান, আমাদের আপত্তি কি? আমাদেরও নিক না, আমরাও থাকবো, আমাদের সংগঠন আছে, থাকবে। এখানে যদি নতুন একটা সংগঠনে আপত্তিটার কি আছে? এটাই বক্তব্য। কিন্তু এটাও সহ্য করতে রাজি না। বুঝতে পেরেছিলেন এটার পেছনে কোন একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। তুলে নিয়ে আসলেন তিনজনকে। এই রাজবাড়িতেই হেমন্ত দেববর্মার উপর দৈহিক অত্যাচার সংঘটিত হয়েছে। মধ্যরাত্রিতেই এই সম্মেলনে যারা সমবেত হয়েছিলেন তাদের কাছে বার্তা পৌঁছে যায়। প্রচন্ডভাবে ক্ষোভ সেখানে ছড়িয়ে পড়ে এবং রাজার কাছে সেখান থেকে স্বাক্ষরিত পত্র যায়, অবিলম্বে যদি তাদের মুক্তি দেওয়া না হয় তো তুমি আমাদের কালকে জন্য যে বড় খাবারের ব্যবস্থা করেছো, এই খাবার যেমন আমরা বর্জন করছি, যে মিছিলের আয়োজন করেছো সেই মিছিলে আমরা যাব না। আমি এটা বললাম, আমাদের নতুন প্রজন্ম অনেকেই সেটা জানে না। তাহলে 1 বছরের মাথায় এই আক্রমণটা আসলো, ত্রিপুর সংঘ তৈরি হলো। রাজা আকস্মিকভাবে প্রয়াত হন, এটা বেদনাদায়ক। 40 বছরের কম তার বয়স, দেশ তখনও স্বাধীন হয়নি, স্বাধীনতার দোরগোড়ায় একটা বিতর্ক রাজতন্ত্র তখন তৈরি হয়েছে। দেশ যদি ভাগ হয় আমরা কোন দিকে যাব, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু ত্রিপুর সংঘ তার ভিত্তি যদি কোনো মতাদর্শের উপর দাঁড়িয়ে হতো, নীতির ঈশ্বর দৃষ্টিভঙ্গি নিয়ে হতো, তার যদি একটা পরিচ্ছন্ন ভবিষ্যৎ রূপরেখা থাকতো, তাহলে রাজার অবর্তমানে 1 থেকে 2 বছরের ব্যবধানে এটা ধূলিসাৎ হয়ে গেল কেন? ওইটাই বলবার চেষ্টা করছিল জিতেন চৌধুরী। 80 বছর যাবৎ গণমুক্তি পরিষদ কি করে দাঁড়িয়ে আছে এটা বুঝতে হবে। কিন্তু এরপরেও জনশিক্ষা সমিতিকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। 350 থেকে 400 মতো স্কুল তারা তৈরি করেছেন, কেউ বাইরে থেকে টাকা পাঠায়নি। সাধারণ মানুষ তাদের শ্রমের বিনিময়ে তাদের অর্জিত যে আয় উপার্জন তার থেকে কিছু দিয়ে এই স্কুলগুলি একটার পর একটা তারা তৈরি করেছেন। ইতিহাস এগুলো আপনারা জানেন, আমি সেখানে যাচ্ছি না। এই ঘরে দাঁড়িয়ে বহুবার এই জিনিসগুলো আলোচনা হয়েছে। এরকম পরিস্থিতিতে আবার ওই বীরেন দত্ত এবং সঙ্গে অঘুর দেববর্মা, তিনি যখন কমিউনিস্ট পার্টির মেম্বার, হেমন্ত দেববর্মা যিনি এই জনশিক্ষা আন্দোলন গড়ে তোলার প্রশ্নে আলোচনার সূত্রপাত করেছিলেন, অফিস থেকে ফেরার পথে উমাকান্ত স্কুলের দরজায় দাঁড়িয়ে বোর্ডিং এর মাস্টারমশাইদের সঙ্গে কথা বলে একটা পরিমণ্ডল তৈরি করেছিলেন সেই হেমন্ত দেববর্মা। দশরথ দেবের সঙ্গে যোগাযোগ করে তিনি তখন আন্ডারগ্রাউন্ডে জনশিক্ষা সমিতির নেতা কাজ চালিয়ে যাচ্ছেন। তখন তাদের সাথে সদর উত্তরে গোপন আস্তানায় আলোচনা করে তারা একটা জায়গায় আসলেন, এইভাবে তো চলবে না, এই নাম নিয়ে কাজ করতে গিয়ে যেহেতু অসুবিধা হচ্ছে, হয়তো নতুন কৌশল ঠিক করতে হবে। এবং শুধু শিক্ষা আর দারিদ্রতার কথা বললে হবে না, সমাজ পরিবর্তনের চিন্তা ভাবনা, উন্নত চেতনা, উন্নত কর্মসূচি, সেটা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। ঐক্যবদ্ধ হলেন, একটা ইসরার তৈরির সিদ্ধান্ত হলো, বীরেন দত্তকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব বীরেন দত্তকে দিল এই 4 জনে মিলে খোয়াইতে বসে
দীর্ঘ প্রায় এক পক্ষকাল আলোচনা করে লিখলেন, পরামর্শ করলেন, এদিক সেদিক কাটাছেড়া করলেন, চূড়ান্ত হলো বীরেন দত্তকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু আপনার কমিউনিস্ট পার্টি কুমিল্লা আছে, এখানে তো এটা ছাপা যাবে না, আপনি এটা ছাপিয়ে আনুন। তিনি দায়িত্ব নিয়ে গেলেন, বুঝিয়ে আসলেন এবং দায়িত্ব দিয়ে আসলেন। এই ইশতেহার কি করে পৌঁছে দেবেন এটা দিয়ে তিনি ফিরে এসে এই যে পঞ্চবটি এলাকা, সেখানে কোন একটা জায়গায় তিনি আত্মগোপনে, পুলিশ জানলো, তাকে ধরল, তিনি আর এসে দশরথ দেবদের সাথে কথা বলতে পারলেন না। তারা অসহায় বোধ করলেন প্রাথমিক পর্যায়ে, কিন্তু মাথা নোয়ালেন না। অল্প সময়ের মধ্যে এই যে 3-4 জন চালাচ্ছিলেন, তারা মিলে এই গণমুক্তি পরিষদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এখন এই যে গণমুক্তি পরিষদ দেশ স্বাধীন হল এবং কংগ্রেসের পরোক্ষ নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে রাজন্য শাসন না থাকলেও রিজেন্সি কাউন্সিল, তারপর মহারানীর রিজেন্ট হওয়া এবং তারপর সেখানে দেওয়ানি শাসন, এই পরিস্থিতিতে একের পর এক নানা ধরনের প্রশ্নগুলি আসলো। আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখা গেল এটা 4-5টা বিষয়ের উপর ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করা দরকার। এই 4টা বিষয় কি? রাজা আমলেই উপজাতি জনগণের স্বার্থের কথা ভাবনায় রেখে এটা রিজার্ভ এলাকা চিহ্নিত করার কথা বলা হয়েছিল। এটাকে কংগ্রেস ভেঙে দেওয়ার ব্যবস্থা করলো 1974 সালে এই বিধানসভায় বিল পাস করে। আমাদের যে ভূমি সংস্কার আইন, তাতে উপজাতিদের জমি বেআইনিভাবে অনুপজাতিদের কাছে হস্তান্তরিত করা যায় না। এটা হস্তান্তরিত হলো 60 সালের পর থেকে, এটাকে ফিরিয়ে দিতে হবে। ত্রিপুরা উপজাতি এলাকায় কন্টিগুইটি মেনটেন করে স্বশাসিত জেলা পরিষদ তৈরি করতে হবে এবং উপজাতি ছেলেরা মেয়েরা তখনই বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা আসেনি, অন্তত প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় পড়াশোনার সুযোগ দিতে হবে এবং ককবরককে ত্রিপুরা সরকারের অন্যতম সরকারি রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি। এই 4টা দাবি, এই 4টা দাবি নিয়ে গণমুক্তি পরিষদ তখন 1967 সালে টিউজে স্তরীয় যা প্রদর্শন ছিলেন, কমরেড জিতেন বলছিলেন, আমি সেখানে যাচ্ছি না, চলুন আপনারা যখন উপজাতি স্বার্থের কথা বলছেন, আমরা তো এই বিষয়গুলি বলছি, আমরা তো অন্য কোনো অংশের মানুষের বিরুদ্ধে বলছেন একসাথে। তাহলে কি দাঁড়ালো? কি প্রথম স্লোগানটা কি? বিশুদ্ধ উপজাতি আন্দোলন। অর্থাৎ গণমুক্তি পরিষদের তরফ থেকে মতাদর্শের চেতনায় উন্নত অবস্থায় দাঁড়িয়ে উপজাতি অনুপজাতি অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীন ভারতবর্ষে কেন্দ্রে কংগ্রেস সরকার, রাজ্যে কংগ্রেস চালাচ্ছে, তাদের কাছ থেকে এই দাবি আদায় করার জন্য যে সংগ্রামের ভিত্তিটা তৈরি করছিলেন, দারুণ একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। তারা যখন বুঝতে পারল এটা একটা বড়সড় আন্দোলনের চেহারা নিচ্ছে, আসলে তো উপজাতি যুব সমিতি তৈরি করেছে কংগ্রেস, সেখানে তারা গিয়ে স্লোগান তৈরি করলো, তুললো। তার অর্থটা কি? তা আমি যে কথাটা বলছিলাম যে শুরু থেকে এই মতাদর্শের লড়াই একদিকে, গণতন্ত্র শক্তিশালী করার লড়াই, শ্রেণী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শ্রেণী শোষণ থেকে অবসানের লড়াই, সমাজ সংস্কার এবং সামাজিক যে অধিকার, সেই যে লড়াই, একটা থেকে আরেক থেকে আলাদা করে কিন্তু গণমুক্তি পরিষদ দেখেনি, দুটোকে একসাথে নিয়ে পাশাপাশি রেখেই এই লড়াইটা কিন্তু চালাবার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারপরে ঘটনা আপনারা শুনছিলেন, ওখান থেকে যেতে যেতে সন্ত্রাসবাদীদের পথ অতিক্রম করে আজকের যে পরিস্থিতিতে ত্রিপুরা এসে দাঁড়ালো, এখন আমরা কি দেখছি? তীব্রাবতার কথা আপনারা শুনছিলেন। আমরা আবার তীব্রাবতা নিয়ে বেশি কথাবার্তা বললে আমাদেরকে উপজাতি বিদ্বেষী, বাঙালির স্বার্থবাহী বলে চিহ্নিত করে উপজাতি জনগণের, বিশেষ করে যারা নবীন প্রজন্ম, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা কমিউনিস্ট, আমাদের কোনো জাত ধর্ম আলাদা করে কিছু নেই, আমাদের সংবিধানে মানুষ মানুষ,
কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়গুলি আমরা দেখি না। তবেও আমরা খুব চিন্তা ভাবনা করে এদের সম্পর্কে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা শুনছিলেন আমাদের অন্য নেতারা বলেছেন বিস্তৃতভাবে। এদের স্লোগানটা কি? টিউজেসের যে স্লোগান, তার থেকে বিদেশি বিতরণ, স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য, এডিসি নির্বাচন, বিধানসভা নির্বাচন, যে সংগঠনটি ম্যাপ তৈরি করে ঘুরছিল, সেখান থেকে এসে এখন যেটা তারা স্লোগান নিয়ে উপস্থিত করলেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। বিষয়টা কি তারাই ব্যাখ্যা করতে পারছেন না, তারাই নিজের অস্পষ্ট। আর ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললে পর তারাই মুচকে হাসেন, প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং এটা করার মধ্য দিয়ে এখানে কি করার চেষ্টা করলেন শুনেছেন আপনারা সবাই জানেন। তাহলে এই যে পরিস্থিতি, অর্থাৎ বরাবর মতাদর্শের ক্ষেত্রটাকে শক্তিশালী না দিয়ে তাকে দুর্বল করার জন্য, শোষকদের স্বার্থে যারা শাসন ক্ষমতায় আছে তাদের সাহায্য করার জন্য প্রতিক্রিয়ার শিবির থেকে এই প্রয়াসটা অব্যাহত আছে। এটা আজকে চলছে এবং এটা বন্ধ হবে চট করে মনে করলে ভুল করা হবে। আজকে যে স্লোগান নিয়ে উপস্থিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেই জায়গা